একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসের সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসান কবির, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ থেকে। প্রিয় শিক্ষার্থী, নতুন বর্ষে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ। একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থী, আমি আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব, বিষয়টি পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রথম অধ্যায়, প্রথম টপিকস। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম পৌরনীতির ধারণা বা সংজ্ঞা নিয়ে। আজকে আমি আলোচনা করব পৌরনীতির বিষয়বস্তু নিয়ে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা কলম নিয়ে রেডি হও। আমি আমার আলোচনায় চলে যাচ্ছি। আমার আজকের আলোচ্য বিষয় পৌরনীতির বিষয়বস্তু কি। প্রিয় শিক্ষার্থী, পৌরনীতির বিষয়বস্তু কি, এই বিষয়টা আলোচনা করতে গেলেই পৌরনীতির সংজ্ঞা একটু খেয়াল করা দরকার। আমি যদিও গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরেও বলছি, পৌরনীতির সংজ্ঞা কি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী পৌরনীতির যে সংজ্ঞাগুলো দিয়েছে, এই সংজ্ঞাগুলো যদি আমরা বুঝি, এই সংজ্ঞাগুলো নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলেই পৌরনীতির বিষয়বস্তু কি, এই বিষয়গুলো আমাদের পরিষ্কার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি E.M. হোয়াইটের যে পৌরনীতির সংজ্ঞা দিয়েছে, এই সংজ্ঞাটা তোমাদের উল্লেখ করছি। দেখো, এই সংজ্ঞার মধ্যেই পৌরনীতির বিষয়বস্তু কি, বিষয়বস্তুগুলো আছে খুঁজে বের করার চেষ্টা করি। E.M. হোয়াইট পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, পৌরনীতি সমাজবিজ্ঞানের সেই শাখা যা নাগরিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিক জীবনের সাথে জড়িত যত বিষয় আছে, নাগরিক জীবনের সাথে জড়িত যত বিষয় আছে, সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। তিনি আরো বলেছেন, নাগরিকদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে পৌরনীতি আলোচনা করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা E.M. হোয়াইটের সংজ্ঞা থেকে বিশ্লেষণ করলে আমরা যে বিষয়টা পাবো, যে পৌরনীতি হচ্ছে নাগরিকত্ব বিষয়ক বিজ্ঞান, অর্থাৎ নাগরিকদের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে এখানে আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক যারা, এই নাগরিকদের বিভিন্ন বিষয়, নাগরিক জীবনের সাথে জড়িত যত বিষয় আছে, সকল বিষয় নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকেই বলা হয় পৌরনীতি। তাহলে নাগরিকদের বিভিন্ন বিষয়গুলো কোনগুলো, এগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে আমরা পৌরনীতির বিষয়বস্তু পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, নাগরিকদের বা পৌরনীতির বিষয়বস্তুগুলো আমরা কতগুলো পয়েন্টের মাধ্যমে, কতগুলো বিষয়ের ভিত্তিতে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। যেমন পৌরনীতিকে প্রথমে বলা হবে নাগরিকত্ব বিষয়ক বিজ্ঞান। 1 নম্বরে বলা হবে নাগরিকত্ব পৌরনীতি হচ্ছে নাগরিকত্ব বিষয়ক বিজ্ঞান। তাহলে নাগরিকত্ব বিষয়ক, এই নাগরিকত্ব বিষয়ক বিজ্ঞান কেন বলা হয়েছে? নাগরিকদের বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা করা হয়। এখন নাগরিকের বিভিন্ন দিক কি?
নাগরিক কাকে বলে, একটা রাষ্ট্রের নাগরিক কারা, সুনাগরিক কাকে বলে, সুনাগরিক কারা, নাগরিকের গুণাবলী কি, নাগরিকের দায়িত্ব কি, নাগরিকের কর্তব্য কি, নাগরিকরা কি কি অধিকার ভোগ করে, এই যে বিষয়গুলো, এইগুলোই হচ্ছে পৌরনীতির বিষয়বস্তু। তাহলে 1 নাম্বার যে টপিকসটা আমি দিলাম, এখান থেকে আমরা কি পাবো, নাগরিকদের বিভিন্ন বিষয়, যেমন নাগরিকের অধিকার কর্তব্য, অধিকার কর্তব্য, নাগরিকের গুণাবলী, গুণাবলী, তারপরে সুনাগরিক, সুনাগরিক কে বা কারা, তারপরে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, ইত্যাদি। দেখো প্রিয় শিক্ষার্থী, আমি যে বিষয়গুলো লিখছি, নাগরিকত্ব বিষয়ক বিজ্ঞান, এই নাগরিকত্ব বিষয়ক বিজ্ঞান মানে নাগরিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে, তাই নাগরিকত্ব বিষয়ক বিজ্ঞান। তাহলে নাগরিকদের কি কি বিষয় নিয়ে আলোচনা করে, নাগরিকের অধিকার কর্তব্য, নাগরিকের গুণাবলী, অর্থাৎ সুনাগরিক হতে হলে কি কি গুণাবলী থাকা দরকার, সুনাগরিক কে বা কারা, সুনাগরিক কাকে বলে, নাগরিকত্ব অর্জনের পদ্ধতি কি, কিভাবে নাগরিকত্ব বিলোপ সাধিত হয় ইত্যাদি। এছাড়াও নাগরিকের আরো বিভিন্ন বিষয়, নাগরিক জীবনের সাথে জড়িত যত বিষয় আছে, এই সকল বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যে বিষয়টা যে বিষয়টা আমরা উপলব্ধি করতে পারলাম, প্রথমে পৌরনীতির বিষয়বস্তু আলোচনা করতে গেলে আমরা যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে নাগরিকের অধিকার কর্তব্য, নাগরিকের গুণাবলী, সুনাগরিকের গুণাবলী, সুনাগরিক কারা, সুনাগরিক কাকে বলে, নাগরিকের কর্তব্য কি, অধিকার কতটুকু, কর্তব্য কতটুকু, তারপরে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি কি, কি কি উপায়ে একটা রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন হয়, নাগরিকত্ব খালি অর্জন হলেই হবে না, আবার কিভাবে নাগরিকত্ব বিলোপ সাধিত হয় ইত্যাদি, এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। তাহলে এইগুলোই হচ্ছে পৌরনীতির বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপরে 2 নম্বর যে বিষয়টা আসবে সেটা হচ্ছে মৌলিক সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে। 2 নম্বর প্রিয় শিক্ষার্থী, দেখো পৌরনীতি মৌলিক সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে। মৌলিক সামাজিক বিষয় অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদের মৌলিক সামাজিক বিষয় কোনগুলো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। তাহলে মৌলিক সামাজিক বিষয়, সামাজিক বিষয় বলতে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করে, সমাজবদ্ধভাবে বসবাস করতে গিয়ে মানুষ যে বিষয়গুলোর সাথে জড়িত থাকে, যে বিষয়গুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই বিষয়গুলোকে সামাজিক বিষয় বলা হয়। যেমন মানুষ সর্বপ্রথম যে সংগঠন তৈরি করেছিল, মানুষ সভ্যতার দিকে অগ্রসর হওয়ার প্রথম পর্যায়ে মানুষ সর্বপ্রথম যে প্রতিষ্ঠান গড়ে তুলেছিল সেটা হচ্ছে পরিবার। পরিবার, সমাজ, গোষ্ঠী, জাতি, উপজাতি ইত্যাদি, এই বিষয়গুলোকে বলা হয় মৌলিক সামাজিক বিষয়। এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়গুলো এইখান থেকে 2 নাম্বার এই পয়েন্ট থেকে আমরা যে বিষয়গুলো পাবো, 1 নাম্বার পরিবার, সমাজ,
রাষ্ট্র, জাতি, উপজাতি ইত্যাদি। এই বিষয়গুলো। পরিবার, পরিবার কাকে বলে, পরিবার কিভাবে গঠিত হয়, পরিবারের ধরন কি, এই বিষয়গুলো আমরা পৌরনীতির বিষয়বস্তুর মধ্যে পাবো। দেখো প্রিয় শিক্ষার্থী, পৌরনীতি নাগরিকত্ব বিষয়ক, যেহেতু নাগরিকদের বিভিন্ন বিষয়, তো নাগরিকরা তো পরিবার, কোনো না কোনো পরিবারের মধ্যে বসবাস করে, কোনো না কোনো সমাজেই বসবাস করে, কোনো না কোনো রাষ্ট্রেই বসবাস করে, অর্থাৎ নাগরিক জীবনের সাথে জড়িত এই বিষয়গুলো সম্পর্কে পৌরনীতি আলোচনা করে। তারপরে 3 নম্বরে আসো, নাগরিকদের রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। পৌরনীতি রাজনৈতিক বিষয় সম্পর্কে আলোচনা করে, অর্থাৎ রাজনৈতিক প্রতিষ্ঠান কোনগুলো, রাষ্ট্র, নির্বাচক মণ্ডলী, নির্বাচন কমিশন, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, অর্থাৎ একটা রাষ্ট্রের যে রাজনৈতিক কর্মকাণ্ড সাধিত হয়, যে সকল প্রতিষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড সাধিত হয়, সেই প্রতিষ্ঠানগুলিকে বলা হয় রাজনৈতিক প্রতিষ্ঠান। তো প্রিয় শিক্ষার্থী, এই রাজনৈতিক কর্মকাণ্ডগুলো সাধারণত কিভাবে সাধিত হয়, কারা করে? অবশ্যই নাগরিকরা। রাষ্ট্রের যারা নাগরিক তারাই এই কর্মকাণ্ড করে। এই কর্মকাণ্ড এই প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে। যেমন রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আসবে কি কি? রাষ্ট্র, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, নির্বাচক মণ্ডলী ইত্যাদি। এগুলো রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের গঠন প্রণালী কি, রাষ্ট্রের কাজ কি, রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য কি। তারপর রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দল কিভাবে সংগঠিত হয়, রাজনৈতিক দলের কাজ কি, রাজনৈতিক দলের কার্যাবলী কি, নির্বাচন কমিশন কি, নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করে, নির্বাচক মণ্ডলী কারা, নির্বাচক মণ্ডলীর কাজ কি, নির্বাচক মণ্ডলী বলতে কি বোঝায়, এই বিষয়গুলো নাগরিকদের বিভিন্ন বিষয়, অর্থাৎ এই বিষয়গুলো নাগরিক জীবনের সাথে জড়িত, নাগরিকরাই এই বিষয়গুলো সম্পাদন করে থাকে, অর্থাৎ এই বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতির বিষয়বস্তু। 4 নম্বর, জাতি। স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। প্রিয় শিক্ষার্থী, নাগরিকদের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক যে বিষয়গুলো, স্থানীয় পর্যায়ে যে বিষয়, জাতীয় পর্যায়ে যে বিষয়, অর্থাৎ সারা দেশব্যাপী জাতীয়ভাবে যে প্রতিষ্ঠান, যে দিনগুলো পালন করা হয়, যে ঘটনাগুলো স্মরণ করা হয়, আন্তর্জাতিক যে বিষয়গুলো, আন্তর্জাতিকভাবে অর্থাৎ বিশ্বের সকল দেশ মিলে যে বিষয়গুলো পালন করা হয়, যে দিনগুলো পালন করা হয়, এই সকল বিষয়গুলো সম্পর্কে পৌরনীতি আলোচনা করে। তারপরে পাঁচ নাম্বার, আন্তর্জাতিক, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক। তারপরে নাগরিকদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। নাগরিকদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে, অর্থাৎ নাগরিকরা অতীতে কি অবস্থায় ছিল, বর্তমানে কি অবস্থায় আছে, ভবিষ্যতে কি অবস্থায় থাকবে। প্রিয় শিক্ষার্থী, আমরা শুনেছি অতীতে রাষ্ট্র বলে কোনো কিছুই ছিল না, মানুষ বনে জঙ্গলে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করত, মানুষ ছিল যাযাবর, বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, মানুষের ঘর বাড়ি ছিল না, মানুষের কোনো হিতাহিত জ্ঞান ছিল না। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা যখন পড়ি বা জানি, তাহলে আমরা এখান থেকে কি বুঝি, যে মানুষ
বা নাগরিকদের অতীতে সভ্যতা বলে কোনো কিছুই ছিল না। তাহলে এটা স্পষ্ট ধারণা দিচ্ছে যে অতীতে নাগরিকরা অসভ্য ছিল, সভ্যতার মুখ তারা দেখেনি। তারপরে ধীরে ধীরে মানুষ সভ্যতার দিকে অগ্রসর হয়েছে। বর্তমানে মানুষ কি অবস্থায় আছে, ভবিষ্যতে আরো কত উন্নতির দিকে যাবে মানুষ, এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ নাগরিকদের বিভিন্ন বিষয় নিয়ে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। তো প্রিয় শিক্ষার্থী, এছাড়াও সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয় যেগুলো, নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক বিমূর্ত বিষয়, যেমন 6 নম্বর বিমূর্ত বিষয়। বিমূর্ত বিষয়, এই বিষয়গুলোর মধ্যে কি আসবে? এই বিষয়গুলোর মধ্যে আইন, স্বাধীনতা, সাম্য, নৈতিকতা ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। সামাজিক বিমূর্ত বিষয়, নাগরিকদের সামাজিক বিমূর্ত বিষয়, এই বিষয়গুলোর মধ্যে আসবে আইন। তাহলে আইন কাকে বলে, আইনের সংজ্ঞা কি, আইনের উৎস কি, আইন, জনগণ আইন মান্য করে কেন, এই বিষয়গুলো পৌরনীতির আলোচ্য বিষয়বস্তু। তারপরে স্বাধীনতা, স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার রক্ষা কবচগুলো কি কি। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, একথা বলা হয়ে থাকে। তাহলে স্বাধীনতার রক্ষা কবচগুলো কি, কোন কোন বিষয়ের প্রতি জ্ঞান থাকলে, কোন কোন বিষয় যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে স্বাধীনতা রক্ষা করা সহজ হবে। তারপরে সাম্য বলতে কি বুঝো, সাম্য বলতে কি বুঝো, এই বিষয়গুলো। পাশাপাশি আইন এবং স্বাধীনতার সম্পর্ক কি, স্বাধীনতার সাম্যের মধ্যে সম্পর্ক কি। এছাড়াও নৈতিকতা বলে আরেকটা বিষয় আছে আইনের, যা আইন নয় কিন্তু আইনের মতোই মনে হবে। এই বিষয়গুলো নিয়ে পৌরনীতি আলোচনা করে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা পৌরনীতির বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে তার ভিতর থেকে আমরা পৌরনীতির বিষয়বস্তু খুঁজে বের করার চেষ্টা করলাম। আমি অনেকগুলো বিষয় দেখালাম, এই বিষয়গুলি আশা করি তোমরা বাড়িতে গিয়ে অনুশীলন করবে আর এই বিষয়গুলো পড়াশোনা করবে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থী, একজন ছাত্র আমাকে জিজ্ঞাসা করেছিল, স্যার কোন বিষয় বা কোন সাবজেক্টে কোন প্রকাশনীর বই কিনবো। তো এই বিষয়ে আমি, যেহেতু তোমরা নতুন ভর্তি হয়েছো, এই বিষয়ে আমি বলবো বর্তমান প্রতিযোগিতার যুগ, সকল প্রকাশনীর বইগুলোই গুণে মানে ভালো। আমি যেটা দেখেছি সকল প্রকাশনীর বই ভালো। তার মধ্যে কাজল ব্রাদার্স আছে, লেকচার প্রকাশনী আছে, পাঞ্জেরি আছে, এই বইগুলো ভালো। তোমরা এই বইগুলো মোটামুটি কিনে নেবে। আর একটা কথা আমি বলবো তোমাদের, যেহেতু তোমাদের সৃজনশীল, এই সৃজনশীল প্রক্রিয়া আসার কারণে যে কোনো একটা প্রকাশনীর বই বা দুইটা প্রকাশনীর বই কিনলে তোমাদের হবে না, তোমাদের ন্যূনতম 2-3টা প্রকাশনীর বই কিনতে হবে। তোমরা এই বইগুলো কিনে নেবে, বাড়িতে পড়াশোনা করবে। যেহেতু তোমাদের ক্লাস হচ্ছে না, তাই বাড়িতে বসেই পড়াশোনা করবে। আর অনলাইনের ক্লাসগুলো তোমরা সার্চ দিয়ে দেখে নেবে, অনলাইনের ক্লাসগুলোর সাথে যুক্ত থাকবে। তো প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই শেষ করলাম। খোদা।